নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ আজ পদত্যাগ করেছেন। অর্থ পাচারের অভিযোগে সেই বিতর্কের জেরে শেষ পর্যন্ত পদ ছাড়লেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি, বরখাস্ত করেন। তারেক রহমান, সাকানির পোলা, তুই যে আমাদের নেতা আমির হামজা, এমপি আমির হামজার উপরে যে তুই গ্রেফতারের পরোয়ানা করছস, আরে মানগির পুত, 18 বছর তুই কই ছিলি? তুই কিসের গ্রেফতার করতে আইছস? সংসদের থেকে তোকে নেওয়া হবে, তোকে সংসদ থেকে বের করে পিটানো হবে। তারেক রহমানের খুব দ্রুত বাংলাদেশে পতন হবে। কেন পতন হবে আমি আপনাদেরকে ঘটনাগুলো একটু খুলে বলি। আমার কথাটা আজ থেকে 4 মাস পর মিলিয়ে নেবেন যে পাঠাও রাইডাররা ঢাকা শহরে একটা ঘটাবে এবং এই ফলে তারেক রহমানের গদি লড়বড় হয়ে যাবে। এই গদি রক্ষার জন্য পুলিশ আসবে না, সেনাবাহিনীও আসবে না, তারেক রহমানই বাংলাদেশ থেকে পালাবে। শেখ হাসিনার ইস্যু কিংবা শেখ হাসিনার বিচারিক ইস্যু ভারতের আদালতে উঠছে, সিদ্ধান্তটা কি ভারতের আদালত থেকে আসতে পারে? যদি আদালতে এটা ওঠে তাহলে আদালত থেকে কি কি সিদ্ধান্ত আসতে পারে? তিনি আবার দেশে আসবেন, রাজনীতি করতে পারবেন, আওয়ামী লীগের নেতৃত্ব দিতে পারবে। ভারত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, শেখ হাসিনা এবং জয় নেতৃত্বে পুনর্গঠন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই অবস্থায় বিএনপির পালানোর মতো বন্ধ হয়ে গিয়েছে। সো ভারত এখন একটাই স্লোগান দিচ্ছে, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। জন্মের পর এই প্রথমবার একটা পুরুষ প্রধানমন্ত্রী পাইছি, সেটাও আধা পাগল। এ পাগলে লন্ডনে ছিল, লন্ডন থেকে কোনো কিছু শিখে আসে নাই। যে পর্দার আড়ালে আওয়ামী লীগকে যে পন্থায় রাষ্ট্র ক্ষমতা থেকে সরানো হয়েছে, ঠিক একই পন্থায় বিএনপিকে সরানোর পরিকল্পনা চলছে। সেই ছায়া শক্তি বিএনপিকেও খেয়ে ফেলবে, এটি এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। এই মাত্র হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। দর্শক, শুরুর অংশ শুনেই হয়তোবা বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি দেরি করতে চাচ্ছি না। যারা নতুন আছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি প্রথমে দেখবেন। দর্শক, শুরুর অংশ শুনে হয়তোবা বুঝতে পেরেছেন যে কতটা গুরুত্বপূর্ণ। তাই কথা না বাড়িয়ে চলুন আমরা লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের সকল আলোচিত খবরগুলো দেখে আসি। তারেক রহমানের খুব দ্রুত বাংলাদেশে পতন হবে। কেন পতন হবে আমি আপনাদেরকে ঘটনাগুলা একটু খুলে বলি। প্রথমত, সাপ্লাই চেইন, বাংলাদেশের যে সাপ্লাই চেইন আছে সেটা অলরেডি বিপর্যস্ত, এটা যে কোনো সময় কলাপস করবে। দ্বিতীয়ত, বাংলাদেশের অর্থনীতি যে কোনো সময় কলাপস করবে। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কি? রেমিটেন্স। মধ্যপ্রাচ্য উত্তাল, দুবাই, সৌদি আরব, কাতার, কুয়েত, সবগুলা দেশ উত্তপ্ত, সবগুলা দেশ যুদ্ধ বিধ্বস্ত। ইরান ক্রমাগত হামলা চালাচ্ছে। এইসব দেশে যারা রেমিটেন্স যোদ্ধা ছিল আমাদের, তারা কিন্তু অলরেডি অনেকে দেশে ফিরে চলে গেছে, কারণ সেখানে কাজ নাই, সেখানে যুদ্ধ বিধ্বস্ত অবস্থা, সেখানে স্বাভাবিক জীবনযাপন করাই সমস্যা হয়ে গেছে, সেখানে তো কাজ করতে পারবে না। এবং বাংলাদেশের অর্থনীতির একটা বিশাল অংশ যে রেমিটেন্স, এটা কিন্তু মধ্যপ্রাচ্য থেকে আসে। সুতরাং মধ্যপ্রাচ্য যদি বন্ধ হয়ে যায়, অর্থনীতিতে একটা বিশাল চাপ পড়বে। এবং গার্মেন্টস শিল্প বাংলাদেশের অর্থনীতির দ্বিতীয় চালিকা শক্তি। বাংলাদেশের গার্মেন্টস খাত অলরেডি ধ্বংসের পথে। অসংখ্য গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে, এবং গার্মেন্টস এর যে কাঁচামাল এবং যে জ্বালানি, সবকিছুর সংকট দেখা দিয়েছে। ভারত থেকে কাঁচামাল আনতে পারতেছে না, অর্থের অভাব। গার্মেন্টস ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নিচ্ছে, তারা অনেকে গার্মেন্টস প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে দেশের বাইরে পাড়ি জমাচ্ছে। সবকিছু মিলিয়ে একটা জঘন্য অবস্থা। বাংলাদেশের গার্মেন্টস যেখানে এশিয়াতে টপ 3-এর মধ্যে ছিল, সেখানে কিন্তু এখন সে অবস্থান একদম নিম্নগামী। সুতরাং গার্মেন্টস বন্ধ, রেমিটেন্সের অবস্থা খারাপ, অর্থনীতি বিকলাঙ্গ, এবং যে বেকারত্ব বাড়তেছে বাংলাদেশে, সকল সেক্টরে ঘুষ অতিরিক্ত দেওয়া লাগতেছে, মানুষ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে, মানুষ প্রতিষ্ঠান চালাইতে পারতেছে না, বিএনপির সীমাহীন দুর্নীতি, বিএনপির সীমাহীন চাঁদাবাজিতে অধিষ্ঠিত হয়ে গেছে সবাই। সবকিছু মিলে বাংলাদেশের অর্থনৈতিক সেক্টর বিপর্যস্ত, যে কোনো সময় অর্থনীতি কলাপস করবে। এবং বাংলাদেশের রেমিটেন্স তো বললামই আমি, যেটা সবকিছু মিলিয়ে ভাই দেশের অবস্থা জগাখিচুড়ি। এবং দেশে যেভাবে আইন শৃঙ্খলার অবনতি ঘটতেছে, আইন শৃঙ্খলা নাই বললে চলে, পুলিশের অপারগতা, পুলিশ কার্যকরী ভূমিকার মধ্যে নাই। সুতরাং আইন শৃঙ্খলার অবনতি, অর্থনৈতিক কলাপস, সাপ্লাই চেইন এটা নষ্ট হয়ে গেছে। এবং তারেক রহমান বিপদে পড়লে সেনাবাহিনী কখনোই তাকে সহায়তা করবে না, এটুকু নিশ্চিত আপনারা থাকতে পারেন। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্যিক চুক্তি করা হয়েছে, এই চুক্তি যদি বাংলাদেশের সাধারণ মানুষ জেনে যায়, বাংলাদেশের সাধারণ মানুষ যদি বুঝে যায় যে এই চুক্তি আমাদের দেশকে বিক্রি করে দেওয়া হয়েছে চুক্তির মধ্য দিয়ে, তখন দেখবেন বাংলাদেশে একটা ঘটবে। আর একটা গুরুত্বপূর্ণ যে বিষয়, জ্বালানি সংকটের ফলে বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যে যেই পাঠাও ড্রাইভাররা আছে, মানে যারা বাইক চালায়, রাইড শেয়ার করে, এরা কিন্তু তাদের পরিবার চালায় রাইড শেয়ারের মধ্য দিয়ে, অনেকেই মাস শেষ হয়তো বা 20,000 30,000 মতো আয় করে। কিন্তু যখন জ্বালানি সংকট দেখা দিচ্ছে, এখন পাঠাও ড্রাইভাররা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেছে, তারা কোনো পেট্রোল পাম্পে সিরিয়াল পাচ্ছে না, তেল পাচ্ছে না। তাদের পরিবার কিন্তু বিপর্যস্ত, তাদের সন্তানের চিকিৎসার ব্যয় মেটাতে পারে না, তাদের পরিবারের যে বাবা মা তাদের জন্য ওষুধ কিনতে পারে না, তাদের জীবন ব্যয় মেটানোর জন্য যতটুকু অর্থ প্রয়োজন সেটা তারা উপার্জন করতে পারতেছে না। কারণ 6 ঘন্টা যদি আপনি লাইনে দাঁড়িয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কখন তেল নেবেন, কখন আপনি 300 টাকার তেল দিয়ে কয়টা রাইড শেয়ার করবেন, কয় টাকা পাবেন? সেই ক্ষেত্রে ঢাকা শহরে এই একটা বিশাল সংকট দেখা দেবে। এখন আমি যতটুকু সংবাদ পেয়েছি, ঢাকা শহরে প্রায় 2 লক্ষ পাঠাও রাইডার আছে, অর্থাৎ রাইড শেয়ার করে বাইকের মাধ্যমে। এই 2 লক্ষ ব্যক্তির জীবন যখন বিপর্যস্ত হবে, এই 2 লক্ষ ব্যক্তি যখন তার পরিবারের মুখে
দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে পারবে না। এই 2 লক্ষ মানুষ যখন তার সন্তান, তার বাবা মায়ের চিকিৎসার ব্যয় মেটাতে পারবে না, এই 2 লক্ষ মানুষ যখন তাদের দুবেলা দুমুঠো খাবার খেতে পারবে না, তখন কিন্তু একটা এরাই ঘটাবে। বাংলাদেশ আওয়ামী লীগের কিচ্ছু করতে হবে না এই সরকারকে অপ্রাসঙ্গিক করতে, এই সরকারকে ফেলে দিতে। এই পাঠাও রাইট যারা শেয়ার করে তারাই এনাফ। আমার কথাটা ঠিক আজ থেকে 4 মাস পর মিলিয়ে নেবেন যে পাঠাও রাইডাররা ঢাকা শহরে একটা ঘটাবে এবং এই ফলে তারেক রহমানের গদি লড়বড় হয়ে যাবে। এই গদি রক্ষার জন্য পুলিশ আসবে না, সেনাবাহিনীও আসবে না। তারেক রহমানই বাংলাদেশ থেকে পালাবে এবং কোথায় পালাবে সেটা সময় বলে দেবে। আমরা কিছু বলতেছি না, আমরা কোনো হুমকি ধামকি দিচ্ছি না, আমরা জাস্ট বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাংলাদেশের যে মূল সেক্টরগুলা, অর্থনীতি, সাপ্লাই লাইন, বেকারত্ব, আইন শৃঙ্খলা, জ্বালানি সংকট, এই কয়টা বিষয় একসাথে যখন বিক্রিয়া করবে রাসায়নিক বিক্রিয়ার মতো, তখন জনাব তারেক রহমান এই রাসায়নিক বিক্রিয়ার মধ্যে পড়ে তিনি একুল দুকুল হারাবেন। তারেক রহমান, সাকরানির পোলা, তুই যে আমাদের নেতা আমির হামজা, এমপি আমির হামজার উপরে যে তুই গ্রেপ্তারের পরোয়ানা করছস, আরে মানগির পুত, 18 বছর তুই কইছিলি? তুই কিসের গ্রেপ্তার করতে আইছস? সংসদের থেকে তোকে নেওয়া হবে, তোকে সংসদ থেকে বের করে পিটানো হবে। তুই আমির হামজার নামে গ্রেপ্তারের পরোয়ানা করছস? সত্য? হ্যাঁ, এই চাকরের পোলা তুই ভুলে গেছস, তোর 14 গোষ্ঠী আমাদের চাকর। তুই ভুলে গেছিস চাকরানির ছেলে। ওকে, তুই এমপি আমির হামজার নামে মামলা করছিস ওই আমেরিকার প্রেসিডেন্ট ড্রামের প্ল্যানে। ওই ড্রামের প্ল্যানে? ড্রাম তোর বাপ লাগে? বাপ প্ল্যানে? সত্য? ও আমেরিকা থেকে তোকে প্ল্যান শিখিয়ে দিচ্ছে, তুই সেই প্ল্যানে কাজ করতেছিস, তাই নাকি? তুই খাবি মায়ের চাকরানির ছেলে। 18 বছর একা একা পলায় কথা কইছিলি না? 18 বছর লন্ডনে পলাইছিলি না? হ্যাঁ, ভুলে গেছস? 17 বছর বালুর ট্রাক সরাইতে পারিস না তোদের বাসার সামনে থেকে, ভুলে গেছস? 14 বছর তোর মা ডাইনি খালেদা জিয়া জেলে ছিল, ওই মহিলা শয়তান। পারিস নাই তোর মাকে জেল থেকে বের করতে। এখন আমাদের নেতা কর্মীদের উপর আক্রমণ শুরু করছস। তুই আমাদের হাতে মায়েরই খাবি, মায়ের, এটা মনে রাখবি। আমির হামজাকে গ্রেফতার করতে আসছিস? আরে বেটা তারেক রহমান, তোকে থাপড়াইতে সোজা করে দেওয়া হবে। তুই যে কই যাবি তার ঠিক নাই, শুয়োরের বাচ্চা। শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া না দেয়া ব্যাপারটা কি ভারতের আদালতে উঠছে? সিদ্ধান্তটা কি ভারতের আদালত থেকে আসতে পারে? ভারতের একজন আইনজীবীর সঙ্গে কথা বলেছে বাংলাদেশের প্রথম সারির ইংরেজি গণমাধ্যম ডেইলি স্টার তাদের একটা রিপোর্টে এই তথ্যগুলো তুলে এনেছে। যদি আদালতে এটা ওঠে তাহলে আদালত থেকে কি কি সিদ্ধান্ত আসতে পারে। শেখ হাসিনার ইস্যু কিংবা শেখ হাসিনার বিচারিক ইস্যু এবার ভারতের আদালতে ওঠার সম্ভাবনা তৈরি হলো কিনা। ডেইলি স্টার তাদের শিরোনামে বলছে, শিরোনামটা দেখে নিন, বলছে যে ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেবে? সেই কথা বলতে গিয়ে রণধীর জয়সওয়ালের সাম্প্রতিক যে মন্তব্য, সেই মন্তব্যের সূত্র ধরে এই রিপোর্টটা শুরু হয়েছে। জয়সওয়াল বলেছিলেন যে এটা আইনি এবং বিচারিক দিক পরীক্ষা নিরীক্ষা করে দেখানো হয়েছে, মানে দেখা হচ্ছে। নিশ্চিতভাবে কিছু না বললেও এই মন্তব্য নয়াদিল্লির তরফে পরিবর্তনের আভাস কিনা সেই প্রশ্নও উঠেছে। হাসিনার প্রত্যার্পণ সংবেদনশীল বিষয়, সেই নিরিখে ধারণা করা হয় পুরো বিষয়টি সুরাহা করতে আইনি বিতর্কের চেয়ে রাজনৈতিক সমঝোতা এবং কূটনীতির আশ্রয়ই নেওয়া হতে পারে। কিন্তু এখানে ভারতের একজন আইনজীবী বলছে ব্যাপারটা আদালতে ওঠার সম্ভাবনা রয়েছে। যদি সরকার চায় যে এটা মানে সমাধান করবে তারা আইনিভাবে বিচারিক আদালতের মাধ্যমে, তাহলে সেটা আদালতে উঠতে পারে। আদালতের সিদ্ধান্ত সরকারের কাছে যেতে পারে। মানবাধিকার এবং সাংবিধানিক আইন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত আইনজীবী উজ্জয়িনী চ্যাটার্জি তিনি বলেছেন এই আইনের নিয়মগুলো মেনেই সব ব্যবস্থা নিতে হবে। তিনি ব্যাখ্যা করেন প্রত্যার্পণের অনুরোধ পাওয়ার পর ভারত সরকার একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেবেন। সেই ম্যাজিস্ট্রেট খতিয়ে দেখবেন যে হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর ভিত্তি কতটুকু। একজন ম্যাজিস্ট্রেট এই তদন্ত কর্মগুলো করবেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হচ্ছে সেগুলোর ভিত্তি আছে নাকি তাকে রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্য, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই এই অভিযোগগুলো তোলা হচ্ছে। প্রত্যার্পণ আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেটকে সেই পলাতক অপরাধীর, আইনের ভাষায় যেটা পলাতক অপরাধী শেখ হাসিনার ব্যাপারে সেটা প্রযোজ্য হতে পারে, বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হয় যেন তাকে হাজির করা যায়। অবশ্য এই মামলায় সেটা প্রয়োজন হবে না, কারণ শেখ হাসিনা ভারত সরকারের তত্ত্বাবধানেই আছে, মানে এই মানে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার কোনো প্রয়োজন নেই। তারা চাইলে এমনিতেই সরকার আদালতে উপস্থাপন করতে পারে। হাসিনা যখন আদালতে হাজির হবেন তখন ম্যাজিস্ট্রেট প্রত্যার্পণ অনুরোধের সঙ্গে দেওয়া প্রমাণাদি, তথ্য উপাত্ত খতিয়ে দেখবেন, ঠিক যেন মামলাটির বিচার ভারতেই হচ্ছে এমনভাবে আদালতে উপস্থিত হবে। বিচারক যাচাই করবেন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রাথমিক অভিযোগ যৌক্তিক মনে হয় কিনা, অর্থাৎ ভারতে বিচার হলেও এসব অভিযোগ ও প্রমাণ ধোপে টিকত কি না। অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো যদি ভারতের আদালতে আসতো তাহলে সেগুলো ধোপে টিকতো কিনা তা সেই ব্যাপারটা আদালত বিবেচনা করে দেখবে। যদি ধোপে টেকার প্রসঙ্গ আসে তাহলে আদালত পরামর্শ দিতে পারে সরকারকে যে এটা বিচারের আওতায় আনা যেতে পারে, আপনারা পরবর্তী পদক্ষেপ নিতে পারেন। তখন সরকার বাংলাদেশের কাছে প্রত্যার্পণ করতে পারে।
প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অনুরোধকারীর পক্ষে অপরাধ মানে প্রমাণের ব্যাপার নেই, অভিযোগগুলো উপস্থাপন করলেই হলো। কিন্তু প্রত্যর্পণ চুক্তিতে একটা বড় ক্লজ রয়েছে যে যে দেশে অবস্থান করছেন আসামি, সেই দেশ যদি মনে করে যে দেশ চাচ্ছে সেই দেশে গেলে, ওই ব্যক্তি গেলে তাকে জোরপূর্বক কিংবা রাজনৈতিক হয়রানি কিংবা রাজনৈতিক প্রতিশোধ তার উপরে নেওয়া হতে পারে, তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে পারেন, তাহলে ভারত কিংবা যে কোনো দেশ, এই চুক্তির যে কোনো দেশ সেই আসামিকে প্রত্যর্পণ থেকে বিরত থাকতে পারে। ওই একটি ক্লজেই ভারত কিন্তু শেখ হাসিনাকে দেয়া থেকে বিরত থাকবে বলেই অনেকে মনে করছেন। ওই আইনজীবী বলেন, অভিযোগ ও তথ্য প্রমাণ যে প্রাথমিকভাবে নির্ভরযোগ্য তা প্রমাণের জন্য প্রয়োজনীয় নথি অবশ্যই সরবরাহ করা উচিত। প্রত্যর্পণ চুক্তি ও ভারতের প্রত্যর্পণ আইন দুটোতেই কিছু শর্ত রয়েছে, যার কারণে একটা দেশ চাইলে প্রত্যর্পণে রাজি নাও হতে পারে। এই আইনজীবী আরও বলেন, হাসিনাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের অধীনে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত, বিচার ও দণ্ডিত করা হয়েছে। সাধারণ হত্যা মামলার চেয়ে এই ধরনের অপরাধের ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণের মানদণ্ড অনেক বেশি উঁচু হয়। অর্থাৎ সাধারণ আদালতের মতো সিম্পলভাবে উপস্থাপন করলে হবে না, এটাকে আরও বেশি গভীরভাবে সাক্ষ্য প্রমাণ উপস্থিত করতে হয়। যদি ভারতের আদালতে এটা ওঠে তাহলে বাংলাদেশকে সেই তথ্য উপাত্তগুলো উপস্থাপন করতে হতে পারে। উজ্জয়িনী বলেন, সেদিক থেকে চিন্তা করলে ওই অপরাধ থেকে ভারতেও আইনি সুরক্ষা পাওয়া যাবে। অর্থাৎ ভারতের আদালতও বলতে পারে যে এই মানে তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তারা, সেই অভিযোগ গ্রহণযোগ্য নয়, এটা বিচার্য বিষয় নয়, তাকে বাংলাদেশে পাঠালে তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে পারেন। সুতরাং ভারত খুব সহজেই তখন সিদ্ধান্ত নেবে যে শেখ হাসিনাকে দেশে পাঠানো হবে না। ভারত এখনো হাসিনার অবস্থা স্পষ্ট করেনি, তিনি কি রাজনৈতিক আশ্রয় পেয়েছেন নাকি দিল্লিতে শরণার্থী হিসেবে আছেন তাও জানায়নি। ভারত কেবল এটুকু বলেছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বিশেষ ব্যবস্থায় সেখানে রয়েছে এবং বিশেষ ব্যবস্থায় অতিথি হিসেবে আছেন, এটাই বলা হয়েছিল মূলত। রাষ্ট্রীয় অতিথি হিসেবে আছেন, এটাকে যদি ভাষা পরিবর্তন করা হয় শরণার্থী হিসেবে থাকার, তখন আবার শরণার্থী আইনের দিকে যেতে হবে। শরণার্থী সুরক্ষা আইন অনুযায়ী কোনো ব্যক্তি এমন দেশে ফেরত পাঠানো নিষিদ্ধ যেখানে তার জীবন, স্বাধীনতা কিংবা মর্যাদা হুমকির মুখে পড়তে পারে। অর্থাৎ প্রত্যর্পণ চুক্তির বাইরেও যদি শরণার্থী আইনে শেখ হাসিনাকে যদি শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত, তাহলে সেই শরণার্থী আইনে শেখ হাসিনাকে কোনোভাবেই দেবে না ভারত, এটাই বলছেন ওই আইনজীবী। ভারত মানে ভারতের সঙ্গে আন্তর্জাতিক শরণার্থী কনভেনশনে স্বাক্ষরকারী মানে স্বাক্ষর নেই, আন্তর্জাতিক কনভেনশনের সঙ্গে ভারত নেই, তবুও ভারতের যে শরণার্থী আইন, সেই আইন বলছে যে কেউ আক্রান্ত হতে পারে, ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে পারে, এরকম অবস্থার মুখে কাউকে ঠেলে দেওয়া যাবে না। কিন্তু প্রশ্ন ওখানে একটা, উজ্জয়িনী এই আইনজীবী তিনি আইনের পরিভাষায় কথা বলেছেন যে ভারত সরকার যদি মনে করে যে এটা আইনিভাবে বিচারিকভাবে পর্যবেক্ষণ করে দেখবে, পর্যালোচনা করে দেখবে, তাহলে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেবে, তার মাধ্যমে আদালতে, ভারতের আদালতে এটা উঠবে, ভারতের আদালত সাক্ষ্য প্রমাণ এগুলো দেখবে, নথিপত্র ঘাটবে, যেন ভারতের আদালতেই তার বিচার হচ্ছে, যেভাবে হয় সেভাবে হবে। সেখানে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন, যে সুযোগটা বাংলাদেশের আদালতে তিনি পাননি। বাংলাদেশের পক্ষ থেকেও তার বিরুদ্ধে যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলোর এভিডেন্স, সত্য এভিডেন্স তুলে ধরতে হবে। সেই ক্ষেত্রে ভারতের আদালত যদি মনে করে যে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে, তাকে রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্য এটা করা হয়েছে, তাহলে আদালত সরকারকে বলবে যে তাকে তিনি ন্যায় বিচারের মানে বঞ্চিত হতে পারেন ন্যায় বিচার, সুতরাং সরকার তাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নাও নিতে পারে। শরণার্থী আইনে ভারত শরণার্থী হিসেবে যদি শেখ হাসিনাকে আশ্রয় দেয়, তাহলে মানে শরণার্থী সুরক্ষা আইন যেটা ভারতে রয়েছে, সেই আইনে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না। ব্যাপারটা এরকম অবস্থায় যাবে কোনো একটা সময় যে তার বিরুদ্ধে যত অভিযোগ, সেই অভিযোগগুলো কোনো একটা সময় মিনিমাইজ করা হবে। মিনিমাইজ করার পরে তিনি আবার দেশে আসবেন, রাজনীতি করতে পারবেন, আওয়ামী লীগের নেতৃত্ব দিতে পারবেন, নেতৃত্ব দিতে না পারলেও বয়সের ভারে অভিভাবক হিসেবে থাকতে পারবেন। তার ফিরে আসাতে আওয়ামী লীগ আবার নতুন করে চাঙ্গা হবে। প্রিয় দেশবাসী, আপনারা যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ নামাতে দেখেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আপনার একটি মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। কারণ কিনা আপনি যে নিউজটা দেখে কি জানলেন, কি শিখলেন, এই কমেন্ট করলে কি হবে, দর্শকবাসী জানবে এবং যারা কানে শোনে না তাদের জন্য উপকার হবে। আর আপনি কোন দল করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আওয়ামী লীগ হয়ে থাকলে অবশ্যই জয় বাংলা লিখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নিউজে খুবই তাড়াতাড়ি ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।